হ্যালো, আজ আমরা ডিজিটাল দুনিয়ায় বাস করছি। আমাকে তোমরা যারা দেখছো তারা দেখছো অনলাইনে বা অফলাইনে। আমরা যখন ক্লাস করি তখন দেখতে পাই খুব সহজে কোনো একটি বিষয়কে। আমরা কোনো একটা জায়গায় খেলা হচ্ছে, সেখানের খেলাটা আমরা বর্তমানে একদম হাতের অ্যান্ড্রয়েড সেটে ব্যবহার করে আমরা দেখি। এই যে ডিজিটাল জিনিসটা এত সহজে সহজলভ্য হয়েছে যে বিষয়টার জন্য, তা হলো সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। আজ আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সম্পর্কে জানব। ইন্ট্রোডাক্টরি ক্লাস অর্থাৎ সূচনার ক্লাস। আমরা পরপর ক্লাসগুলো সেমিকন্ডাক্টর সম্পর্কে করব। তো আজকে করছি সেমিকন্ডাক্টর। একদম শুরু ক্লাস। আমরা কঠিন কাকে বলে? কঠিন কি না, পদার্থের তিনটে অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। ওকে, কঠিন কি? যার নির্দিষ্ট আকার ও আয়তন আছে, যার আকার ও আয়তন আছে তাকে আমরা বলি কঠিন। এই কঠিনের ক্ষেত্রে এই কঠিনের পরিবাহিতার জন্য কঠিনকে পরিবাহিতার ধর্ম হিসাবে, পরিবাহিতার ধর্মকে হিসাবে আমরা তিনটে পদার্থ ভাগ করতে পারি। একটাকে বলছি পরিবাহী, একটাকে বলছি অন্তরক, আর একটা হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি বললাম না, যার পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। তার মধ্যে কঠিন যার নির্দিষ্ট আকার আয়তন আছে, এই কঠিনের পরিবাহিতা হিসাবে আমরা তিন ভাগে কঠিনকে ভাগ করছি। একটাকে বলছি পরিবাহী, একটাকে বলছি অন্তরক, একটাকে বলছি অর্ধপরিবাহী। একদম সহজ সবটা হিসাবে আমরা পরিবাহী কাকে বলবো? যার মধ্য দিয়ে সহজে ইলেকট্রিক বা তড়িৎ পরিবাহিত হয়, মানে আহিত কণা যেতে পারে যার মধ্য দিয়ে। ওকে, আচ্ছা, মানে ইলেকট্রন খুব সহজে চলাচল করতে পারে। কথাগুলো সব একই, অর্থাৎ যার মধ্য দিয়ে খুব সহজে ইলেকট্রন চলাচল করতে পারে বা যার মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে তাকে আমরা বলছি পরিবাহী। যার মধ্য দিয়ে হতে পারে না তাকে আমরা বলছি অন্তরক। আর এই দুইয়ের মাঝামাঝি যাদের ধর্ম বজায় থাকে তাকে আমরা বলছি অর্ধপরিবাহী। অর্থাৎ যার ধর্ম এই পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার ধর্ম পরিবাহী এবং অন্তরের মাঝামাঝি, তাকে আমরা বলছি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর গুরুত্ব কেমন হলো? কেন এর অর্ধপরিবাহীর গুরুত্ব এত বাড়লো? কারণ অর্ধপরিবাহীর গুরুত্ব এই কারণে বাড়লো যে আমরা একটা পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিতাকে নিয়ন্ত্রণ করতে পারি না। অন্তরকের মধ্যে পরিবাহিত হয় না। অর্ধপরিবাহী যার মধ্য দিয়ে পরিবাহী অর্থাৎ ইলেকট্রনের পরিবহন বা তড়িৎ পরিবাহিতাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। পরিবাহীর ক্ষেত্রে রোধ কত? কম, খুব কম, 10⁻⁻2 থেকে 10⁻⁵ ওহম মিটার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে রোধাঙ্ক। রোধাঙ্কের মান খুব কম। রোধাঙ্ক কার? এটা হচ্ছে গিয়ে পরিবাহীর ক্ষেত্রে। ওকে, পরিবাহীর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, অন্তরকের ক্ষেত্রে 10⁻⁶, আচ্ছা 10⁻⁶ না, এটাকে 10⁸, 10 to 10⁻⁹ ওহম মিটার। এটা হচ্ছে গিয়ে অন্তরক, রোধাঙ্ক। আর এদের মাঝামাঝি হয় 10⁻⁻5 থেকে 10⁶ ওহম মিটার। রোধাঙ্ক হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, রোধ দেখো, পরিবাহিতার রোধটা সব থেকে কম। অন্তরক 10⁻10 থেকে 10⁻⁹ ওহম মিটার। এদের মাঝামাঝি হচ্ছে দেখো অন্তরক 10⁻⁻5 থেকে 10⁶। পরিবাহিতা
পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। ওকে, পরিবাহিতাঙ্ক এর ক্ষেত্রে কি হবে 1/ρ, দ্যাট ইজ 10⁻² থেকে 10⁵ কার কন্ডাক্টরের ক্ষেত্রে। আচ্ছা, আর অন্তরকে 10⁻⁻10 থেকে 10⁻⁻19 ইনসুলেটর, ইনসুলেটর। আর এর হচ্ছে কি 10⁵ থেকে 10⁻⁻6 এর মধ্যে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। ইউনিটটা কি হবে 1/ρ, তার মানে ওহম, ওহমটা এটা 1/ওহম, তার মানে এটা হচ্ছে কি এটাকে বলা হয় মো মিটার⁻⁻1। ইউনিটটা রো ওহম মিটার, তাহলে এটা থেকে মো মিটার, ওহম এর উল্টো মো মিটার, সবগুলো মিটার⁻⁻1। ওকে, তাহলে কি পেলে তুমি? সাধারণ কনক্লুশনে পেলে না একটা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে, কঠিনের একটি নির্দিষ্ট কিছু পরিবাহী পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে, তাকে আমরা বলছি পরিবাহী। যার মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে না, তাকে আমরা বলছি অন্তরক। এদের দুজনের মাঝামাঝি কিছু পদার্থ আছে ধর্ম বহন করে, তাকে আমরা বলছি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। প্রশ্ন হলো যে এই যে সহজে ইলেকট্রন পরিবাহিত হতে পারে, যা পরিবাহিত হতে পারে না, এই কথাটা কেন আসছে? এর ভেতরের কনস্ট্রাকশনটা কি, কীরকম, কেন, কি কারণে একটা পদার্থ পরিবাহী হচ্ছে, একটা অন্তরক হচ্ছে, একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে? এটা বুঝবার জন্য আমরা বুঝবো ব্যান্ড থিওরি। কি ব্যান্ড থিওরি? ওকে, প্রথম প্রশ্ন, ফ্রি ইলেকট্রন কি? মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। আর ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, যোজন ইলেকট্রন, যোজন ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s1। ওকে, একটা নিউক্লিয়াস, ফার্স্ট কক্ষে একটা ইলেকট্রন আছে, এটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন আছে। এবারে এই ইলেকট্রনটাকে কি ইলেকট্রন বলি? মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা কি ইলেকট্রন বলবো? এক্ষেত্রে এই ইলেকট্রনটা কি তড়িৎ পরিবহনে সহায়তা করে? অর্থাৎ এ কি মুক্ত ইলেকট্রন? যে ইলেকট্রন কোনো পদার্থের মধ্যে চলাচল করতে পারে খুব সহজে, তাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনটা কি মুক্ত ইলেকট্রন? প্রশ্নের উত্তর না। এই ইলেকট্রনটা কি? এই ইলেকট্রনটা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন, যোজন ইলেকট্রন। কারণ এই কক্ষপথটা এই পরমাণুর জন্য সর্বশেষ কক্ষপথ। ওকে, তাহলে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনসটা নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করছে, ঘুরছে, তাকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন। যে যে ইলেকট্রনসগুলো সর্বশেষ কক্ষপথে থাকবে। প্রত্যেকটা কক্ষপথে, পদার্থের প্রত্যেকটা কক্ষপথের একটা ইলেকট্রন ঘুরবার জন্য নির্দিষ্ট শক্তি আছে। সেই শক্তিটাকে আমরা পরিমাপ করি ইলেকট্রন ভোল্ট দ্বারা। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1s ইলেকট্রনস আছে, অর্থাৎ কে কক্ষে ইলেকট্রনে থাকা শক্তির পরিমাণ -13.6 eV। ওই ইলেকট্রনটা যদি শক্তি পায় তাহলে সে কি করতে পারে? 2s স্তরে যেতে পারে।
অর্থাৎ এ যদি বাইরের থেকে শক্তি পায় এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি, তার থেকে কম বা বেশি নয়, ওই পরিমাণ শক্তি পেলে সে কিন্তু কি করবে, পরের কক্ষপথে যাবে, তাহলে কিন্তু যাবে না। অর্থাৎ এ এইখান থেকে এই কক্ষপথে পৌঁছতে পারে তখনই যদি এই কক্ষপথে থাকবার জন্য যতটা শক্তির প্রয়োজন ঠিক ততটা শক্তি বাইরের থেকে সরবরাহ করা হয়। তাহলে ওটা কিন্তু ওই প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনটা কিন্তু রিভলভ করছে, ঘুরছে, সেটা কিন্তু ফ্রি ইলেকট্রনস নয়। যদি এই ইলেকট্রনসটাকে এমন শক্তি দেওয়া হয় যে কিনা আর এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, তখন তাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। ওকে, তাহলে যতক্ষণ সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তখন কিন্তু তাকে আমরা ফ্রি ইলেকট্রনস বলবো না। সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আমরা বলছি যোজন ইলেকট্রন। ইলেকট্রনে শক্তি দিতে থাকলে সে কিন্তু পরের শক্তি স্তরে যাবে। যদি এমন শক্তি দেওয়া হয় যে ওই ইলেকট্রনটা কক্ষপথে না ঘুরে পরমাণুতে থাকবে, পরমাণুর বাইরে কোনো একটা পদার্থের মধ্যে থাকবে, কিন্তু ওই নিউক্লিয়াসে নির্দিষ্ট নিউক্লিয়াসের চারিদিকে আর ঘুরবে না, তখন সেই ইলেকট্রনটাকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি আমরা ব্যান্ড, এনার্জি শক্তি স্তর, এনার্জি ব্যান্ড বা শক্তি স্তর। ওকে, এখানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের সাপেক্ষে এই তিনটে পদার্থকে আমরা আলাদা করতে পারি। ওকে, কিভাবে না, একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, একটা অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিশেষ কন্ডিশনে মুক্ত ইলেকট্রনস পাওয়া যায়। ক্লিয়ার হলো? তাহলে মুক্ত ইলেকট্রনের সাপেক্ষে আমরা তিনটে পদার্থকে আবার কিভাবে করছি, মুক্ত ইলেকট্রন পরিবাহীতে থাকে, অন্তরকে থাকে না, বিশেষ অর্থাৎ এদের কখনো থাকতে পারে কখনো থাকবে না, সেই জন্য সেটাকে আমরা বলছি অর্ধ পরিবাহী। বিশেষ কন্ডিশনে তা কিন্তু থাকবে। একদম জিরো কেতে একটা সেমিকন্ডাক্টরে কোনো ফ্রি ইলেকট্রনস থাকে না। ওকে, আচ্ছা, এবারে আসছি শক্তি স্তর, এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড খুব ইন্টারেস্টিং, বোঝো। আমরা এক্ষুনি বলেছিলাম যে একটা হাইড্রোজেন 1, তাহলে 1s1, প্রত্যেকটা শক্তি স্তরে ধরো 1s এ দুটো ইলেকট্রনস দুটো রিভলভিং থাকতে পারে, এখানে একটা আছে, একটা আরেকটা থাকলে আরেকটা থাকতো। তাহলে এই এই পরমাণুটা কীরকম স্ট্রাকচার হবে, এটা একটা নিউক্লিয়াস, এখানে একটি ইলেকট্রন আছে, আরেকটি পরমাণু অনেকটা দূরে আছে, এরকম অনেকটা দূরে আছে। তাহলে এই ইলেকট্রনটা কত কক্ষে আছে, এস কক্ষে। তাহলে শক্তি কত, E0 = আমরা ধরছি -13 ধরছি না, -13.6, এর ক্ষেত্রে -13.6 eV। ওকে, তাহলে এই ইলেকট্রনটার একটা শক্তি আছে কত, 13.6 eV, এর ক্ষেত্রেও 13.6 eV। এবারে এই দুটো পরমাণুকে আমরা আস্তে আস্তে কাছে নিয়ে এসেছি, খুব ক্লোজ নিয়ে এসেছি, এরকম ক্লোজ নিয়ে এলাম। ওকে, তাহলে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটার ওপর শুধুমাত্র যখন এইটা এই অবস্থায় ছিল, পুরো শুধু পরমাণু অবস্থায় ছিল, এর কাছাকাছি অনেক দূর অবধি আরেক কোনো পরমাণু ছিল না, তাহলে কি হচ্ছিল, এই নিউক্লিয়াসটার একে অ্যাট্রাকশন করছিল, আকর্ষণ। তাহলে এই ইলেকট্রনটার উপরে কার শুধুমাত্র প্রভাব ছিল, এই নিউক্লিয়াসটার। ওকে, এখন দুটো পরমাণু কাছাকাছি এসছে, দুটো পরমাণুর ক্ষেত্রে কাছাকাছি এসছে, তাহলে কি আছে, এই ইলেকট্রনটার উপরে এর প্রভাব আছে, এর প্রভাব আছে এবং এর প্রভাব আছে। দেখো, এই ইলেকট্রনটার উপরে এই নিউক্লিয়াসের শুধুমাত্র প্রভাব ছিল যখন একটা পরমাণু ছিল, কিন্তু এখন এর প্রভাব আছে, এই নিউক্লিয়াসের প্রভাব আছে এবং এই ইলেকট্রনটার প্রভাব আছে, ফলে ওর শক্তি স্তরটা আলাদা হবে। শক্তিটা আমরা খুব সহজভাবে বুঝবার জন্য ধরে নিচ্ছি এর শক্তিটা E+del, E0+del। ওকে, ঠিক একই রকম
এই ইলেকট্রনটার শক্তিটা ই, সামান্য পার্থক্য ডেল, ডেল ই। অর্থাৎ দুটো ইলেকট্রনের শক্তি কিন্তু আলাদা হলো ডিউ টু পরস্পর কাছে আসার জন্য। কারণ এর প্রত্যেকটা ইলেকট্রনের প্রভাব কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে। কেন? ধরো এইখানে যে ইলেকট্রনটা ছিল তার স্পিনটা এদিকে থাকতে পারে, এইখানে যে ইলেকট্রনটা ছিল তার স্পিনটা এদিকেই থাকবে, তাটা নয়, সামান্য শক্তিস্তরের পার্থক্য। এবং যখনই কাছাকাছি এলো তখনই এই দুটো ইলেকট্রনের উপরে প্রভাবের বিভিন্ন প্রভাব কিন্তু পরিবর্তন হলো, প্রভাবশীল অবস্থার পরিবর্তন হলো। ফলে কি হলো? ইলেকট্রনগুলোর শক্তিটার পার্থক্য হলো। ফলে কি হলো? এই দুটো ইলেকট্রনের যদিও 1s আছে, আমরা রিড করছি, এই দুটো ইলেকট্রন যদিও 1s আছে, কিন্তু দুটোর মধ্যে শক্তির পার্থক্য হলো। অর্থাৎ একটা ইলেকট্রনের শক্তি এটা আর একটা ইলেকট্রনের শক্তি এটা, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য কত? এটা প্লাস ডেলি আর এটা হচ্ছে গিয়ে ই মাইনাস ডেলি। ওকে, অর্থাৎ দুটো পরমাণু যখন কাছাকাছি এলো, যদি বেশি পরমাণু কাছাকাছি আসে এবং ইলেকট্রন সংখ্যার যদি পার্থক্য হয়, তাহলে কিন্তু দুটো শক্তি, এর ক্ষেত্রে দুটো শক্তি পেলে। ওকে, তাহলে কি হলো না, দুটো পরমাণু যখন খুব কাছাকাছি এলো তখন একই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির পার্থক্য ঘটলো, এবং যা কিন্তু খুব নমিনাল, খুব কম। ফলে কি হলো? দুটো শক্তি স্তর তুমি পেলে। ওকে, ক্লিয়ার হয়েছে শক্তি স্তর? আচ্ছা, এবারে ধরছি আমরা আরেকটা পরমাণু, সোডিয়াম। অ্যাজ এক্সাম্পল, সোডিয়াম কি হচ্ছে ইলেকট্রন বিন্যাস? 11, 1s2, 2s2, 2p6, 3s1। আচ্ছা, ওকে, আচ্ছা, এবারে দেখো 1s, 2s, 2p, 3s, 1s এর, তাহলে 1s এর একটা শক্তি, 2s এর দুটো ইলেকট্রন, দুটো শক্তি, 2p, আমি এটাকে আর একটু নিচের দিকে রাখি, 1s, এটা 1s, 2s, দুটো ইলেকট্রনস আছে, দুটো শক্তি স্তর আছে, 2p, 6টা ইলেকট্রনস আছে, 1 2 3 4 5 6, তাহলে 2p-তে আর 3s-এ একটা ইলেকট্রনস, একটা ইলেকট্রনসের একটা শক্তি, প্রত্যেকটা ইলেকট্রনসের শক্তির সামান্যতম পার্থক্য আছে। ওকে, একটা পরমাণুর ক্ষেত্রে। ওকে, এইবার কি হচ্ছে, আমি দুটো পরমাণুকে কাছে নিয়ে এলাম, সোডিয়ামের একই রকম, সোডিয়ামের দুটো পরমাণুকে আমি কাছে নিয়ে এলাম, তাহলে কি হবে না, 1s এরও 1s, 1s, তাহলে এর 1s এবং এর 1s, দুজনের 1s মিলে দুটো শক্তি স্তর পাবে। এর একটা 1s, এর একটা 1s, শক্তি স্তরের সামান্য পার্থক্য ঘটে দুটো ব্যান্ড পাচ্ছ। তাহলে দুটো পরমাণু 1s-এ কটা, দুটো পরমাণুর জন্য কটা শক্তি স্তর পাচ্ছ? দুটো। ওকে, কটা ইলেকট্রন ছিল? অলরেডি দুটো ছিল, দুটো শক্তি স্তর, এখন কটা হচ্ছে? 4টে। 1s-এ দুটো ইলেকট্রন ছিল একটা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে, তাহলে দুটো ছিল স্যার। ওকে, আরেকটা পরমাণু কাছে এলো, তাহলে আরো দুটো মিলে, তাহলে শক্তির স্তর এটা কি হলো, এই এক শক্তির পার্থক্য করলো। তাহলে এটা কি সেট হলো, একটা ইলেকট্রন এখানে শক্তির, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, এই 4টা ইলেকট্রনের শক্তি। ফলে কি হলো, শক্তি স্তরের পার্থক্যের জন্য, সামান্য পার্থক্যের জন্য একটা কি তৈরি করলো, ব্যান্ড বা স্তর তৈরি করলো। ক্লিয়ার হলো কথাটা? এখানে আমরা 1 দিয়ে বুঝিয়েছিলাম, 1-এর ক্ষেত্রে একটা ছিল, যখন দুটো পরমাণু এসেছিল দুটো মিলে দুটো স্তর ছিল। সোডিয়ামের ক্ষেত্রে 1s এর দুটো ইলেকট্রন ছিল, অলরেডি দুটো ব্যান্ড ছিল, দুটো যখন পরমাণু এলো তাহলে 4টে পরমাণু, 4টা শক্তির পার্থক্য আছে, তারা বিভিন্ন স্তরে অবস্থান করছে, ফলে তারা কি করলো, একটা ব্যান্ড তৈরি করলো। একই রকম ভাবে তাহলে 2s এর জন্য কি হবে, 4টে হবে, 2p-র জন্য ছিল 6টা, কটা হবে, 12টা হবে, 12টা ইলেকট্রন। আচ্ছা, 3s, আমরা আলোচনা করছি 3s নিয়ে। তাহলে প্রত্যেকটার জন্য একটা করে শক্তি স্তর তৈরি করলো, এরকম শক্তি স্তর তৈরি করেছে, শক্তি স্তর তৈরি করলো। 3s এর জন্য এই ইলেকট্রনসগুলো যে শক্তি স্তর তৈরি করেছে তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। দেখো কি বললাম কথাটা, সোডিয়াম সর্ববহিষ্ঠ কক্ষে কার ইলেকট্রন আছে, 3s,
3s এর যে ইলেকট্রন সেই ইলেকট্রনটাকে আমরা কি বলছি ভ্যালেন্স ইলেকট্রন, যোজন ইলেকট্রনস। অনেক দুটো পরমাণু যখন কাছাকাছি এলো তখন ওই 3s এর ইলেকট্রনগুলোর মিলে যে শক্তি স্তরটা তৈরি করলো তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, যোজ্যতা পটি, যোজ্যতা পটি। ক্লিয়ার হলো? ব্যান্ড অনেক আছে, 1s এর ব্যান্ড, 2s এর ব্যান্ড, 2pর ব্যান্ড, 3s এর ব্যান্ড। ওকে, এবং এ যদি শক্তি পায় আরো ব্যান্ড হতে পারে, 3s এর পর 3p তারও ব্যান্ড হতে পারে। সেই শক্তি স্তরে যদি পৌঁছে, সেই ইলেকট্রনসগুলো যে শক্তি স্তরে পৌঁছবে, তাহলে তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনসগুলোর শক্তির পার্থক্যের জন্য যে স্তর তৈরি করলো তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। ক্লিয়ার হয়েছে? এবারে আসছি, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে শক্তি প্রদান করা হলো, শক্তি দেওয়া হলো। সেই ইলেকট্রনসটার মধ্যে কিছু ইলেকট্রনস, ধরো এখানে একদম সর্ববহিস্থ কক্ষে অনেকগুলো ইলেকট্রনস ছিল, কারণ এটা তো আর একটা পরমাণু নিয়ে সোডিয়াম অণুটা গঠিত হয়, সোডিয়ামের পদার্থটা গঠিত হয়নি, অনেকগুলো আছে। ধরো n সংখ্যক আছে, n সংখ্যক পরমাণু মিলে একটা পদার্থ গঠিত হয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এইখানে থাকবে কতগুলো ইলেকট্রনস? 1, তার মানে nটা। ওকে, তাহলে ওই ইলেকট্রনসগুলোর মধ্যে কিছু ইলেকট্রনস কি করলো, পাওয়ার পর একটা জায়গাতে পৌঁছলো, যার ফলে ওই ইলেকট্রনসটা ফ্রি ইলেকট্রনস হলো, ফ্রি ইলেকট্রনে পরিণত হলো। যোজ্যতা পটির ইলেকট্রন শক্তি পেয়ে যখন ফ্রি ইলেকট্রনসে পৌঁছবে তখন সেই ইলেকট্রনসগুলো পরিবহনে সক্ষম হবে, এবং সেই শক্তি পাওয়ার পর তারা যে স্তরে অবস্থান করবে তাকে আমরা বলছি পরিবাহী পটি। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পরিবাহী পটির শক্তি স্তরটা কিন্তু আলাদা আলাদা। পদার্থ ভেরিয়েতে আমরা এই যে কন্ডাকশন ব্যান্ডটা পাবো, সেই কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু আলাদা আলাদা। আরেকবার রিপিট করি, ধরো সোডিয়ামের জন্য যে শক্তি দিলে সে ফ্রি ইলেকট্রনস হচ্ছে, সেটা যে পটাশিয়ামের জন্য হবে এমনটা নয়। ক্লিয়ার? তাহলে ওই যে ব্যান্ডটা আমরা পেলাম, যখন সেই পরমাণুটা কি হলো, ফ্রি ইলেকট্রনসে পরিণত হলো, সেই শক্তি স্তরে পৌঁছলে, যে শক্তি স্তরে পৌঁছলে সেটা ফ্রি ইলেকট্রনসে পরিণত হলো, সেই শক্তি স্তরটাকে আমরা বলছি পরিবাহী পটি। ক্লিয়ার হলো কথাটা? আরেকবার রিপিট করছি, একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পদার্থের ইলেকট্রন বিন্যাস আলাদা আলাদা। তার সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনসগুলো থাকে, সেই পদার্থ যখন গঠিত করে, সেই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনসগুলো যে শক্তি স্তর তৈরি করবে তাকে আমরা বলছি যোজ্যতা পটি। শক্তি স্তর ওই পরমাণুতে যতগুলো কক্ষপথ আছে, সেই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো যে যে শক্তি স্তর গঠন করছে, সেই সেই শক্তি স্তর গঠন করছে। অর্থাৎ 2pর যে ইলেকট্রনসগুলো মিলে একটা শক্তি স্তর গঠন করছে, 2s এর এক্ষেত্রে 2s এর একটা শক্তি স্তর, 1s এর একটা শক্তি স্তর গঠন করছে। ওকে, সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনসগুলো থাকছে, সেই শক্তি স্তরটাকে আমরা নাম দিয়েছি ভ্যালেন্স ব্যান্ড, বাংলাতে বলছি যোজ্যতা পটি। ওই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনসগুলো কিন্তু নিউক্লিয়াসকে কিন্তু পরিক্রমণ করছে। ওই ইলেকট্রনসটাকে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনসটাকে বা কোনো ইলেকট্রনসকে যতটা, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনসকে যতটা পরিমাণ শক্তি দিলে সে ফ্রি ইলেকট্রনসে পরিণত হবে, এবং যে শক্তি স্তরে সে পৌঁছবে সেই স্তরটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড, পরিবাহী পটি। ক্লিয়ার হয়েছে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড সম্পর্কে ধারণা তোমরা পেলে। তো আমরা পেলাম পদার্থের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে দুটো ব্যান্ড আমরা পাচ্ছি। দুটো ব্যান্ড সম্পর্কে জানবো, অনেকগুলো ব্যান্ড থাকতে পারে। একটা ব্যান্ড এই সোডিয়ামের ক্ষেত্রে পেয়েছি 1s এর ব্যান্ড, 2s 2pর ব্যান্ড এবং 3s এর ব্যান্ড, যে ব্যান্ডটাকে আমরা বলছি যোজ্যতা পটি। যোজ্যতা পটি, তার দুটো শক্তি, এখানে একটা শক্তি স্তর, সর্বোচ্চ শক্তি স্তর E2 বলছি, সর্বনিম্ন শক্তি স্তর E1 বলছি, কার? যোজ্যতা পটির।
এবারে আরেকটা ব্যান্ড আমরা পেয়েছি যেটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড ওকে, তারও দুটো শক্তি স্তর, E2 ড্যাশ আমরা বলছি, E1 ড্যাশ বলছি। ওকে, এবারে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি যোজ্যতাপটির যে সর্বোচ্চ শক্তি স্তর E2 এবং কন্ডাকশন ব্যান্ডের যে সর্বনিম্ন শক্তি স্তর E1 ড্যাশ, এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা বলছি ফরবিডেন ব্যান্ড গ্যাপ, নিষিদ্ধ শক্তি পার্থক্য। ফরবিডেন ব্যান্ড গ্যাপ, শক্তি পার্থক্য। ওকে, আচ্ছা, ফরবিডেন ব্যান্ড গ্যাপ। তো যোজ্যতাপটের সর্বোচ্চ শক্তি এবং কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির মধ্যে যে পার্থক্য তাকে আমরা বলছি ফরবিডেন ব্যান্ড গ্যাপ, অর্থাৎ এই পার্থক্য। তাহলে কোনো একটা যোজ্যতাপটির ইলেকট্রনকে এই শক্তি স্তরে পৌঁছতে গেলে ন্যূনতম এই শক্তি সরবরাহ করলে তাহলে সে যোজ্যতাপটি থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছবে। তখন সে কি ইলেকট্রনে পরিণত হবে? এটা ছিল যোজন ইলেকট্রন, এটা কি ইলেকট্রনে পরিণত হলো? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনে পরিণত হবে। শক্তি সরবরাহ করতে হবে। এইবার এই যে কঠিনের পরিবাহিতা হিসেবে তিনটে পদার্থ আমরা পেয়েছি, একটা হচ্ছে কি পরিবাহী, একটা অন্তরক এবং একটা সেমিকন্ডাক্টর। এই শক্তি স্তর অর্থাৎ এই যে যোজ্যতা, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই পার্থক্য হিসাবে পদার্থের পরিবাহিতা অর্থাৎ পরিবাহী, অন্তরক এবং আমরা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর আমি পার্থক্য বলছি। পার্থক্য দেখে নেব কিরকম। একদম পরিবাহী পটির ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, আর ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ওভারল্যাপিং থাকে। ফলে অলরেডি পরিবাহীতে, কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনস থাকে, কারণ এই অঞ্চলে যে ইলেকট্রন শক্তি স্তরের ইলেকট্রনস আছে সেই ইলেকট্রনসগুলো তো অলরেডি ভ্যালেন্স ব্যান্ডেও আছে, কন্ডাকশন ব্যান্ডেও আছে, তার মানে ফ্রি ইলেকট্রনস পাওয়া যাবে, ফ্রি ইলেকট্রনস আছে। ওকে, কারণ কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দ্বারা ওভারল্যাপিং করে থাকে। অর্থাৎ কিছু পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং করে থাকে, তাই সেই পদার্থগুলোর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনস থাকে, ফলে তারা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার হলো ব্যান্ড স্ট্রাকচার দিয়ে। এবারে আসছে অন্তরক। এর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যে, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এদের মধ্যে গ্যাপটা অনেক বেশি, মোর দ্যান 6 eV। অর্থাৎ একটা ইলেকট্রনকে এই জাতীয় পদার্থের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনসে পৌঁছতে গেলে, ফ্রি ইলেকট্রনস পাওয়াতে গেলে এই ভ্যালেন্স ব্যান্ডকে মিনিমাম 6 eV ইলেকট্রনস দিতে হবে, যে কারণে সেই ভ্যালেন্স ব্যান্ড থাকা ইলেকট্রন অর্থাৎ যোজন ইলেকট্রন ফ্রি ইলেকট্রনসে পরিণত হবে। শক্তি সরবরাহ করতে হবে অনেকটা বেশি। ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা ওভারল্যাপিং ছিল, এটা গ্যাপ ছিল, এদের মধ্যে এই ডিফারেন্সটা কি হয়? কম থাকে। কত? প্রায় 0.6 eV থেকে 1.7 eV এই রকম রেঞ্জে থাকে। ফলে কি হচ্ছে, এই পদার্থের ক্ষেত্রে তাপ উষ্ণতা অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করা মানে তাপ দেওয়া, দিলে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছবে, অর্থাৎ যোজন ইলেকট্রনস থেকে ফ্রি ইলেকট্রনসে পরিণত হবে। তাই উষ্ণতা বৃদ্ধি করা হলে একটা অর্ধপরিবাহী কি হবে? তার মধ্যে পরিবাহিতা বৃদ্ধি পাবে, কারণ উষ্ণতা বৃদ্ধি করার অর্থ তাতে তাপ দিচ্ছ, মানে সেই তাপ পাওয়ার ফলে এনার্জি পাচ্ছে, সেই ইলেকট্রনস, যোজন কক্ষে থাকা ইলেকট্রন শক্তি পেয়ে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছবে, ফলে সেটা ফ্রি ইলেকট্রনস হবে, ফলে পরিবহনে সহায়তা করবে। এই কারণে অর্ধপরিবাহীর গুরুত্ব আছে। ওকে, অর্থাৎ উষ্ণতা দিয়ে আমরা
মুক্ত ইলেকট্রনস পেতে পারি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়াতে পারি, যত বেশি শক্তি দেব তত পৌঁছবে। অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি, এক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি না, পদার্থে পরিবাহিতাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে কারণে অর্ধপরিবাহীর গুরুত্ব এত বেশি। ব্যান্ড স্ট্রাকচার দিয়ে আমরা প্রথম থেকে পুরো আলোচনাটা এবং ব্যান্ড স্ট্রাকচারের সাথে ওভারল্যাপিং করি। আমরা প্রথমেই বলেছি একটি পদার্থের ক্ষেত্রে অর্থাৎ কঠিনের ক্ষেত্রে পরিবাহিতা হিসেবে পদার্থকে 3 ভাগে ভাগ করেছিলাম, পরিবাহী, অন্তরক এবং এদের দুজনের মাঝামাঝি ধর্ম বহন করে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। পরিবাহীর ক্ষেত্রে খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারি, খুব সাদামাটা কথায়। অন্তরকের ক্ষেত্রে সহজে তড়িৎ পরিবহন করতে পারে না, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের দুজনের মাঝামাঝি ধর্ম বহন করে। এবারে ফ্রি ইলেকট্রনের কনসেপ্টে আমরা পরিবাহী কাকে বলবো? যার মধ্যে মুক্ত ইলেকট্রনস থাকে, যার মধ্যে মুক্ত ইলেকট্রনস থাকে না, বিশেষ কন্ডিশনে যার মধ্যে মুক্ত ইলেকট্রনস পাওয়া যায় তাকে আমরা বলি অর্ধপরিবাহী। ঠিক আছে, যার মধ্যে মুক্ত ইলেকট্রনস অ্যাভেলেবল, সহজে পাওয়া যাচ্ছে, আছে, তাকে পরিবাহী বলছি। যার মধ্যে নেই তাকে অন্তরক বলছি। যার মধ্যে বিশেষ অবস্থাতে অর্থাৎ তাপ দিলে, উষ্ণতা দিলে ফ্রি ইলেকট্রনস আমরা পাচ্ছি, তাকে আমরা বলছি অর্ধপরিবাহী। ব্যান্ড স্ট্রাকচার দিয়ে কি বললাম, শক্তি স্তর দিয়ে কি বললাম না, প্রত্যেকটা পদার্থেরই ক্ষেত্রে নির্দিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনসগুলোর শক্তি স্তরের সামান্য পার্থক্য থাকে। ওই পরমাণুগুলো যখন খুব কাছাকাছি আসে তখন সেই একই স্তরে থাকা ইলেকট্রনসগুলোর শক্তি স্তরের সামান্য পার্থক্য নিয়ে তারা একটা শক্তির সামান্য পার্থক্য নিয়ে, শক্তি স্তরে নয়, শক্তির সামান্য পার্থক্যের কারণে তারা কি করছে, একটা শক্তির বিভিন্ন ইলেকট্রনস অর্থাৎ একই কক্ষপথে থাকা বিভিন্ন ইলেকট্রনের সামান্য শক্তির পার্থক্য থাকার জন্য তারা একটা শক্তি স্তর গঠন করে। একদম বাইরের কক্ষে থাকা ইলেকট্রনসগুলো যে শক্তি স্তর গঠন করছে তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড, যোজ্যতাপটি। ওই ইলেকট্রনসগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরমাণুর চারিদিকে ইলেকট্রনসগুলো কিন্তু রিভলভ বা পরিক্রমণ করে। ওই ইলেকট্রনসগুলো যে পরিমাণ শক্তি পেলে সে কিন্তু ফ্রি ইলেকট্রনসে পরিণত হবে, সে পরমাণু থেকে ওই নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে কিন্তু পরমাণু থেকে নয়, তাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস হবে তখন সেই ইলেকট্রনসগুলো তড়িৎ পরিবহনে সহায়তা করবে। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রনস অর্থাৎ যোজন ইলেকট্রনস থেকে ফ্রি ইলেকট্রনসে পরিণত করবার ক্ষেত্রে এই পার্থক্যটা বিভিন্ন। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা বলি, এতক্ষণ পর্যন্ত বলে নিই সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটো পদার্থের কথা বলি। সেটা হচ্ছে গিয়ে এই পদার্থের মধ্যে যে শক্তি স্তরের পার্থক্য অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের, ভ্যালেন্স ব্যান্ডের সর্বোচ্চ শক্তি, কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির যে পার্থক্য তাকে আমরা বলছিলাম ফরবিডেন ব্যান্ড গ্যাপ। সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এমন একটা স্তরে থাকে যার ফলে আমরা একটা ওই পদার্থগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অর্থাৎ পরিবাহিতাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তাহলে মোটামুটিভাবে পরিবাহী, অন্তরক এবং সেমি অর্ধপরিবাহীর ক্ষেত্রে ধারণা আমাদের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনস দিয়ে পরিবাহিতা হিসাবে এবং ব্যান্ড স্ট্রাকচার দিয়ে আশা করি ক্লিয়ার করানো গেছে। ওকে, থ্যাংক ইউ।